জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সনদের আইনি ভিত্তি সহ নানা দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চের সামনে জুলাই যোদ্ধারা অবস্থান নিলে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে। পরে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় অন্তত ৩০ জন আহত হয়। এ বিষয়ে কথা বলতে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বাংলা মোটর থেকে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান এবং হাতিরপুল থেকে আছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে এবং শুরুতেই চলে যাচ্ছে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে অবশেষে স্বাক্ষর হলো জুলাই সনদ, কিন্তু এটি বাস্তবায়নে কোনো দিক নির্দেশনা নেই। কিভাবে বাস্তবায়ন করা হবে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে দেখুন, এই যে জুলাই সনদ আজকে যেটা স্বাক্ষরিত হলো, এইটা একটা প্রাথমিক পদক্ষেপ বলে আমি মনে করি। তার কারণ অধিকাংশ রাজনৈতিক দলেই দীর্ঘদিন আলাপ আলোচনা করে একটা সনদ তৈরি করেছেন। সেই সনদে 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছেন এবং 5টি মাত্র রাজনৈতিক দল এনসিপি সহ তারা স্বাক্ষর করেননি। তারা তাদের যে বক্তব্য, এই বক্তব্যগুলো ভিন্নভাবে তারা উপস্থাপন করতে পারতেন, কিন্তু যেভাবে তারা সেটাকে উপস্থাপন করলেন জাতির সামনে, এটা জাতি খুব ভালোভাবে দেখেছে বলে আমি মনে করি না। তবে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, সরকার প্রধান, যে এই জুলাই সনদের মাধ্যমে, স্বাক্ষরের মাধ্যমে একটা নতুন দিগন্তের সৃষ্টি হলো। এটা শুধু বাংলাদেশেই না, সারা পৃথিবীতে সৃষ্টি হলো। এখন মূল বিষয়টি হচ্ছে সনদ তৈরি কিন্তু বড় জিনিস নয়, এটা বাস্তবায়ন হচ্ছে বড় জিনিস। এখানে দীর্ঘদিন তারা আলাপ আলোচনা করেছে, অনেক জিনিস হয়তোবা এর মধ্যে আরও ফাঁকে পড়ে গিয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী বলবো যে আইনজীবীদের সুরক্ষা আইন এই সম্পর্কে এই সনদে কিছু বলা হয়নি, এটা বলা উচিত ছিল। যাই হোক, তারপরেও আমি মনে করব যে একটি গণতন্ত্রের দিকে এই দেশকে এগিয়ে নিতে হবে। একটা ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন এই দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছিল। এই দেশের মানুষের অধিকার বলে কিছু ছিল না, গণতান্ত্রিক অধিকার বলে কিছু ছিল না। তারা এখানের ব্যাংক, বিমা সব লুটপাট করে দেশের বাইরে পাচার করে দিয়েছে এবং 700-800 আয়নাঘর তারা তৈরি করে মানুষকে দিনের পর দিন বন্দি করে রেখেছে। মানুষের বাক স্বাধীনতা বলতে কোনো কিছুই ছিল না। তারপরে বিচার ব্যবস্থা তাদের ইচ্ছামতো পরিচালিত হতো, জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে গিয়েছিল, প্রত্যেকটা জিনিস তাদের ইচ্ছামতো পরিচালিত হতো। এর থেকে মানুষ যখন গত জুলাই মাসে এই ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি লাভ করলো, তারপরেই মানুষ আশান্বিত ছিল যে এই দেশটি একটি গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে এবং সেই গণতন্ত্র হবে অবাধ এবং নিরপেক্ষ। এবং আমি মনে করি আজকে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, এটা বাস্তবায়ন করতে হবে এবং এটা স্ট্রিক্টলি বাস্তবায়ন করতে হবে। এই কারণে যে এই সনদ স্বাক্ষরই বড় কথা নয়, এই সনদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবায়িত করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টা কিন্তু সর্বশেষে বলেছে যে আগামী দিনে যে নির্বাচন হবে, আমি আবারও ফিরবো আপনার কাছে এই একই প্রসঙ্গে। আমাদের সাথে মোল্লা মোহাম্মদ ফারুক এহসান আছেন, তার কাছে একটু যাব। গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, সেক্ষেত্রে আপনারা কি জুলাই সনদ প্রত্যাখ্যান করেছেন? আমাদের কথাবার্তা খুবই স্পষ্ট ছিল, সেটা হচ্ছে সুনির্দিষ্ট বাস্তবায়নের রূপরেখা বাদে এই ধরনের যা শুধুমাত্র আনুষ্ঠানিকতার নিয়ে সবাই মিলে একসাথে চা খাওয়া আর হচ্ছে স্বাক্ষর করা, এটা টোটালি একটা ইউজলেস একটা কাজ ছিল। আপনি একটা জিনিস চিন্তা করেন, এর আগে আমরা 90 সালে দেখেছিলাম যে হচ্ছে 3 জোটের রূপরেখা তৈরি হয়েছিল, 27টা সংস্কার কমিশন তৈরি হয়েছিল, পরবর্তীতে কোনো বাস্তবায়িত হয় নাই। কারণটা কি? কারণটা হচ্ছে এই বাস্তবায়নের কোনো রূপরেখা সে সময় ছিল না। সিম্পলি সবাই মিলে একমত হয়েছিল, ব্যাপারটা এইরকম আর কি। কিন্তু
আমরা যেটা একদম প্রথম দিন থেকে এনসিপি একদম প্রথম দিন থেকে বলেছে যে এই জুলাই সনদের আইন এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের যে সাংবিধানিক বাউন্ডিং, এটা নিশ্চিত করতে হবে, আইনি বাউন্ডিং নিশ্চিত করতে হবে। এগুলো কোনো কিছু করা হয়নি, এবং কিভাবে করা হবে এই ব্যাপারে কোনো রূপরেখা দেওয়া হয় নাই। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা দীর্ঘ 7 মাস যাবত তারা হচ্ছে সালাউদ্দিন কমিশনে গেছে, যাওয়ার পরে সেখানে হচ্ছে মানে চা খেয়েছে, পানি খেয়েছে, তারপরে হচ্ছে তারা নিজের মতো আলাপ আলোচনা করছে, করার পরে একটা বানাইছে, বানার পরে আচ্ছা ঠিক আছে এটা একটা রাখলাম, একটা মূলা ঝুলাই রেখে দিলাম, এই পর্যায়ে গেছে। এখানে তো এনসিপির তো এই নাটকে অংশীদার হওয়ার কোনো দরকার নাই। এনসিপি বা বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের জনগণের তরুণ সমাজকে রিপ্রেজেন্ট করে। তরুণ সমাজ টোটালি কিচ্ছু জানা নাই। ওখানে যে আমরা দেখি যে হচ্ছে তাদের মতো করে তৈরি করছে, সে জুলাই ঘোষণাপত্র জারির তো মনে হয় মোটামুটি 2-3 মাস হয়ে গেল। আমরা কোনো কোনো রূপরেখা পাই নাই, কোনো সাংবিধানিক স্বীকৃতি কোনো কিছু পাই নাই, আইনি কোনো রূপরেখা পাই নাই, আইনি কোনো ভিত্তি পাই নাই। তো আমরা এই যে এটা দিয়ে ঝালমুড়ি খাওয়া বাদে আর কোনো কোনো প্রকার কাজ হবে বলে তো আমাদের মনে হয় না। তো এমত অবস্থায় এরকম একটা নাটকে এনসিপি কেন যাবে? আমরা যদি মানে আমার মানে এখানে সংবাদে দেখলাম যে হচ্ছে জামাতের নেতৃবৃন্দ থেকে শুরু করে সবাই যেখানে বলছে যে এটা বাস্তবায়ন করতে হবে। ভাই, বাস্তবায়নের রূপরেখাটা কই? এই বাস্তবায়ন বাস্তবায়নের প্রসঙ্গে রূপরেখা আবুল হাসান রুবেল আছেন আমাদের সাথে, তার কাছে একটু যাব যে একটা কথাই আসলে বারবার উঠে আসছে, সেটা হচ্ছে যে বাস্তবায়নের কোনো দিক নির্দেশনা যেহেতু দেয়া নেই, এটা কিভাবে বাস্তবায়ন হবে আপনি কি মনে করেন? আচ্ছা, প্রথমে বলি যে আমরা আসলে যে দলগুলো এখানে আলোচনা করেছি তাদের ভেতরে আসলে এখানে উপস্থিত 3টা দল এবং আরো সব মিলে 30টা দল আমরা মিলে এখানে আলোচনা করেছি। এনসিপিও তার অংশ ছিল, বিএনপিও অংশ ছিল, সকলেই অংশ ছিল। এবং সেই আলোচনার ভেতর দিয়ে এই একটা সনদ তৈরি হওয়া, এইবার প্রচুর তর্ক বিতর্ক হয়েছে এবং তর্ক বিতর্কের ভেতর দিয়ে একটা সনদ তৈরি হওয়া এবং সেখানে সবাই স্বাক্ষর করা, এটা কিন্তু আসলে 90-এর সাথে মেলালে আসলে হবে না। 90-এর সাথে এটা মেলালে হবে না। দুইটার পরিপ্রেক্ষিত আলাদা, প্রক্রিয়া আলাদা এবং দুইটার ধরনটাও আলাদা। এখানে একটা অঙ্গীকার নামায় যে স্বাক্ষর করা হয়েছে, এটা আসলে একটা অঙ্গীকার নামা এবং একটা পলিটিক্যাল অঙ্গীকারের, রাজনৈতিক অঙ্গীকারের একটা খুবই গুরুত্ব আছে এবং এটা খুবই তাৎপর্যপূর্ণ ব্যাপার যে এতগুলো দল মিলে আসলে একটা অঙ্গীকার করছে এবং রাজনৈতিক অঙ্গীকার রক্ষা করার যে দায়, সেটা কিন্তু আসলে রাজনৈতিক দায়। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, ফলে এটা আজকেরটাকে আমি শুধু আনুষ্ঠানিকতা বলতে নারাজ। দ্বিতীয় হচ্ছে যে এই অঙ্গীকার প্রকাশের পরে এটা কিভাবে বাস্তবায়িত হবে, এই বাস্তবায়নের জন্য আলাপ আলোচনা ইতিমধ্যেই হয়েছে। ইতিমধ্যে কয়েকটা বিষয়ে কাছাকাছি মতামত আছে। সেই মতামতগুলোর অনেকগুলো বিষয়ে হয়তো আমাদের আরো ডিটেইল করা, ওইটাকে আরো কংক্রিট করা, সেই সমস্ত জায়গায় যেতে পারি আমরা। যেমন ধরা যাক যে একটা জুলাই সনদ বাস্তবায়ন আইন, এটা বা আদেশ, মানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হবে, সেটার ভিত্তিতে গণভোট হবে। গণভোটের ভেতর দিয়ে আগামী সংসদকে এই যে মৌলিক সংস্কারের যে কর্তৃত্ব, সেই সংস্কারের কর্তৃত্ব দেওয়া হবে এবং তার ভেতর দিয়ে এই মৌলিক সংস্কার করার মাধ্যমে, অর্থাৎ আগামী সংসদটা হবে হচ্ছে আসলে একটা একই সঙ্গে যে দলীয় বা কি বলে যে একটা সরকার পরিচালনার সংসদ এবং একই সঙ্গে আবার একটা মৌলিক সংস্কারের সংসদ, অর্থাৎ এই দুই দ্বৈত দায়িত্ব নিয়ে আগামী সংসদ গঠিত হবে। এই সমস্ত বিষয়ে মোটামুটি ভাবে একটা একমত আছে। এখন এর ডিটেইল বিষয়ে ঐক্যমত্য হতে হলে আসলে আরো আলাপ আলোচনার দরকার আছে, সেটা আমরা আগেও বলেছিলাম। জি, আমি আবারও ফিরবো অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে, আরো একবার যাব এবং আপনার কাছে জানতে চাইবো যে জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে হবে, যে প্রশ্নটা আগেও এসেছে। আইনি ভিত্তি না থাকলে এটি বাস্তবায়ন হবে কি? জনাব জয়নুল আবেদিন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যে কথাটা বারবার উঠে আসছে, আইনি ভিত্তি কিভাবে হবে এবং এই আইনি ভিত্তি না থাকলে এটি বাস্তবায়ন কিভাবে হবে? এই কথাগুলো তো আসলে ঠিক নয়। দলগুলোর একমত হতে হবে। একমত হওয়ার জায়গায় আরো আলাপ আলোচনা দরকার, সেক্ষেত্রে আলাপ আলোচনা হতে পারে। সেই জায়গাটা অব্যাহত রাখতে হবে, আলোচনা অব্যাহত রাখতে হবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতার মানে গণতান্ত্রিক উত্তরণের জায়গাটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে সকলে মিলে। এটাই তো আসলে আমাদের কাজ।
আমি আরো একবার মোল্লা মোহাম্মদ ফারুক এহসানের কাছে যাব এবং আপনার কাছে জানতে চাইবো, জুলাই সনদ স্বাক্ষরের আগে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের দখল এবং পুলিশের সঙ্গে যে সংঘর্ষ হলো, এই লাঠিপেটার বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? একটা বিষয় হচ্ছে, এখানে যারা গেছিলেন তারা হচ্ছে যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা হচ্ছে আহত হয়েছিল তারা। এখন তারা তাদের দাবি নিয়ে গেছে এখানে, তারা তাদের ওখানে তাদের সাথে আলোচনা করা যেত। আমি যতটুকু জানি গতকাল রাতেও তাদের ব্যাপারে সাথে আলোচনা হয়েছে, এরপরে তাদের সাথে আলোচনা করা যেত। কিন্তু একটা সংস্কার, একটা পুলিশ সংস্কার কেন দরকার এবং একটা সাংবিধানিক সংস্কার কেন দরকার, এটা আসলে আমাদের বারবার দেখিয়ে দেয় যে আমাদের পুলিশের যে মারমুখী আচরণ, এটা আমরা বারবার দেখিয়ে দেয় যে না আসলে মানে কেন এই পুলিশ সংস্কারগুলো দরকার। আর একটা বিষয় আমি আসি, সেটা হচ্ছে যে আমি রুবেল ভাই যেটা বললেন আর কি, যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটা পলিটিক্যাল কমিটমেন্টের জায়গায়। ভাই আমরা কোনো রাজনৈতিক দলের বিশ্বাস করি না। আমরা যদি আপনার এই রাজনৈতিক দলগুলো বিশ্বাস করতাম, তাহলে তো আমরা হচ্ছে নতুন রাজনৈতিক দলের দিকে যাইতাম না, কিংবা আমরা এই আন্দোলনের দিকে যাইতাম না, আমরা কোন কিছুর দিকে যাইতাম না। আমরা তো আপনাদেরকে বিশ্বাস করি না। আমরা যদি এই বাংলাদেশের মেন সমস্যা, অন্যতম একটা সমস্যা জায়গাটা এটাই যে আমরা আপনাদেরকে বিশ্বাস করি না, বাংলাদেশের মানুষজন আপনাদেরকে বিশ্বাস করে না। রাজনৈতিক দলগুলো এর জি, আগে আমাদেরকে জয়নুল বহুত আবেদিন আমাদের ঠকাইছে। সাথে যুক্ত হয়েছেন আরো একবার, তার কাছে আরো একবার যেতে চাই যে আপনার কাছে আগে জিজ্ঞেস করছিলাম যে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে, আইনি ভিত্তিটা কিভাবে হবে এবং আইনি ভিত্তি না থাকলে এই কিভাবে বাস্তবায়িত হবে? দেখুন, দেশ বর্তমান অবস্থায় একটা কঠিন সময় পার করছে। তার কারণ আমার বন্ধু যে বললেন রাজনৈতিক দলকে বিশ্বাস করে না, এই দেশ পরিচালনাই করে রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো। এবং সেই রাজনৈতিক দলগুলোর একটা ভিত্তি থাকে জনগণের মধ্যে, এবং সেই ভিত্তির প্রমাণ হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে। এবং মানুষ ভোট দিয়ে যে সরকার তৈরি করে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে দেশ পরিচালনা করা। সুতরাং রাজনীতিবিদদেরকে এবং রাজনৈতিক দলের উপর অবশ্যই আস্থা রাখতে হবে, না হলে তো দেশ একটা বর্বর জাতিতে পরিণত হবে। আমরা তো কেউ চাই না যে এই জাতি একটা বর্বর জাতিতে পরিণত হোক। আজকে যে জুলাই সনদটা ঘোষণা হলো, এইটা আমরা মনে করেছিলাম যে এই ধরনের অবস্থার মধ্যে হয়তোবা আদৌ পৌঁছতে পারবেন কিনা, কারণ দিনের পর দিন আলাপ আলোচনা হয়েছে। সেখানে কিন্তু এনসিপিও অনুপস্থিত থাকেন নাই। এই যে 5টি দল যারা সই করেন নাই, তারাও কিন্তু অনুপস্থিত থাকেন নাই, তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকেই বলা উচিত ছিল কিভাবে এটা বাস্তবায়িত করতে হবে। যাই হোক, তারা না বললেও এইটা আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে কোনো একটি ঘোষণাপত্র তৈরি করাই বড় জিনিস না, সেই ঘোষণাপত্রটিকে বাস্তবায়ন করা হচ্ছে সবচাইতে বড় কথা। এবং সেই বড় জিনিসটি পালন করতে হলে বলেই সেখানে একটি গণতান্ত্রিক ধারার প্রয়োজনীয়তা রয়েছে, যে কথাটি আজকে সর্বশেষে সরকার প্রধান বলেছেন যে আগামী দিনে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটাও আপনারা এরকম একটা ঐক্যমত্যের ভিত্তিতে, যাতে করে দিনের ভোট রাতে না হয়, রাতের ভোট দিনে না হয়, এইরকম অবস্থা তৈরি আমরা যাতে ফিরছি না আপনার করেন কাছে। আপনারা। আবুল হাসান রুবেল আছেন, তার কাছে যাব আরো একবার এবং আপনার কাছে জানতে চাই যে এনসিপির না থাকা নিয়ে কি বলবেন? আইনি ভিত্তি না থাকলে আসলে জুলাই সনদের গুরুত্ব কতটুকু থাকবে বলে আপনারা মনে করেন? আমরা মনে করি জুলাই সনদের গুরুত্ব থাকবে, এবং আমরা এটাও মনে করি যে এনসিপিও আসলে এটার সাথে পরবর্তীতে স্বাক্ষর করবেন। এবং এটা মানে এই সংস্কার প্রক্রিয়া বাড়ানো হয়েছে, এবং আমরা বাংলাদেশে সবাইকে নিয়ে এগোতে চাই। এবং এই যে সংস্কৃতির কথা বলা হলো, যে অবিশ্বাসের সংস্কৃতি, এটা না ভাঙতে পারলে নতুন করে কোনো গণতন্ত্র তৈরি হবে না। আপনি যত কিছু আইনি ব্যাপার বলেন, সাংবিধানিক ব্যাপার বলেন, এইগুলো যদি না মানে আপনি যদি সংস্কৃতিগতভাবে চেঞ্জ না করতে পারেন, তাহলে কোনোদিন বাংলাদেশে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে না। ফলে পারস্পরিক আস্থা এবং এই যে পারস্পরিক আলোচনা, সমঝোতা, এটার ভেতর দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, এটা আমরা মনে করি, এবং এনসিপিও এই প্রক্রিয়ায় অংশ নেবে, এটা আমরা আশা করি। মোল্লা মোহাম্মদ ফারুক এহসানের কাছে আরো একবার যাব। পরে সংশোধন এবং জুলাই সনদে সই করার সুযোগ রাখা হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি পরে স্বাক্ষর করবেন? আমাদের খুব স্পষ্ট, আমরা একদম প্রথম থেকে একদম আমরা একই কথা বলেছি, সেটা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি যদি রূপরেখা দেওয়া হয় এবং ডিসেন্টিং যে অপিনিয়ন গুলো সেই ব্যাপারে যদি মানে কমিশন সিদ্ধান্তে আসে, সেক্ষেত্রে অবশ্যই আমরা স্বাক্ষর করব। আমাদের তো স্বাক্ষর করা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু আমরা শুধু
আমরা কোনো প্রকার আইনি ভিত্তি ছাড়া, ডিসেন্টিং অপিনিয়ন নিয়ে মতামত ছাড়া আমরা কেন মানে আমরা ওখানে যাব? আমরা আমরা কেন স্বাক্ষর করব? আমরা অবশ্যই স্বাক্ষর করতে রাজি আছি। আমরা অবশ্যই এই প্রক্রিয়াতে আমরা তো গত 7 মাস যাবত আমরা তো ঐকমত্য কমিশনের প্রত্যেকটা মিটিং এ গেছি। আমরা ওখানে যে প্রত্যেকবার আমাদের কথাগুলো বলেছি, আমাদের কথাগুলো মানুষকে বোঝানো, আমাদের কথাগুলো ঐকমত্য কমিশনকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু ঐকমত্য কমিশন তো সালাউদ্দিন কমিশন, ওখানে একটা দলের মতামতকে সম্পূর্ণরূপে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে জনদাবি যেটা ছিল বা যে দাবি ছিল মানুষের, আমরা যে জুলাই পদযাত্রা যেইগুলো নিয়ে করলাম, যে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে, আমাদের এই ব্যাপারটাকে তারা কোনো পাত্তাই দিলেন না। এখন আমরা তো মানে এমন অবস্থায় আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের জন্য। আমাদের জি। হিসাব খুব সিম্পল। ওনারা যদি জুলাই সনদের আইনি ভিত্তির স্পষ্ট রূপরেখা দেয় এবং ডিসেন্টিং যে অপিনিয়ন গুলো আছে সেই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রে এনসিপি অবশ্যই যে এই জুলাই সনদ স্বাক্ষর করবে। এছাড়া এনসিপি মানে সেই জি, পুরনো জনাব খেলায় জয়নুল আবেদিনের কাছে যাব আরেকবার, এবং আপনার কাছে জানতে চাইবো যে পরে সংশোধনের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আপনারা মেনে নেবেন, যদি একটু সংক্ষিপ্ত করে বলেন। আমি যে কথাটি মনে করি সেটা হচ্ছে, ওনারা যে কথাটি বলছেন সেটা গণতান্ত্রিক ভাষা নয়। তার কারণ গণতন্ত্রে বিভিন্ন দলের বিভিন্ন মতামত থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে অধিকাংশ রাজনৈতিক দল যে মতামত দেন, সেই মতামতটি আপনি যদি রাজনীতি করেন এবং ভবিষ্যতে রাজনীতি করতে চান, তাহলে সে একে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করতে হবে। আমার বিশ্বাস ওনারা এগিয়ে আসবেন এবং এই সনদে ওনারা নিজেরা সাক্ষ্য রাখবেন। তার কারণ তাদের একটা বিপ্লবে একটা বড় ভূমিকা আছে। এই জুলাই সরকার, ফ্যাসিস্ট সরকারের পতনে তাদের একটা ভূমিকা আছে। তারা কি সেই ভূমিকাটাকে ভুলে যাবেন? কোনো অবস্থাতে ভুলে যাবেন না। আমি মনে করি এইটা বাস্তবায়নের জন্য যদি ওনাদের ভিন্ন কোনো প্রস্তাব থাকে সেটা তারা দিতে পারেন, এবং যারা আজকে জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং সেখানে তো স্কোপ রয়েছে আগামী 31শে অক্টোবর পর্যন্ত বলা হয়েছে স্বাক্ষর করার এবং আলাপ আলোচনা করার, সেখানে তো আমি কোনো অসুবিধার কিছু দেখি না। তবে আমি একটা মনে করি যে ঐতিহাসিক ধারার যে সূচনা হয়েছে, এই সূচনাটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে একটা প্রক্রিয়ার মাধ্যমে। সেই প্রক্রিয়াগুলো নিয়ে এখন আলাপ আলোচনা হতে পারে, এবং সেখানে এই যে আজকে যারা বয়কট করেছে 5টি রাজনৈতিক দল, আমি মনে করি তাদেরকে এগিয়ে আসা উচিত এবং তাদেরকে বাস্তব প্রস্তাব তাদেরকে তুলে ধরা উচিত এই কমিশনের কাছে, যাতে করে এই জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে 25টি রাজনৈতিক দল, সেটা যাতে করে প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা যায়। তার কারণ আইনের ভিত্তি অবশ্যই লাগবে, এই কথাটি যথাযথভাবেই ওনারা বলেছেন। আইনের ভিত্তি ছাড়া কোনো জিনিস চলে না। যেমন বিচার বিভাগ ভিন্ন, যেমন বিচার চলে না, ঠিক আইন বিভাগ ব্যতীত আইন চলে না। সুতরাং সেই ক্ষেত্রে সকলকে একটা অবস্থার মধ্যে আসতে হবে। সকলের অংশগ্রহণ আসলে আপনারা কামনা করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই যুক্ত হবার জন্য।